আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম। আজকের বাংলা ক্লাসে রানা স্টেডিয়ামের পক্ষ থেকে আমরা হাজির হয়েছি তোমাদের জন্য শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদের যেই প্রবন্ধটি তোমাদের বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি আমরা আলোচনা করব। সো আমরা শুরু থেকে একদম শুরু করব। কবিতা কাকে বলে বলা খুব মুশকিল, আসলেই কিন্তু মুশকিল, তাই না? সো বলছে কিন্তু আমরা যা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কিন্তু কবিতা চিনি। কবিতারও চেহারা আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পঙ্গক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পঙ্গক্তি আরেকটি পঙ্গক্তির সমান হয়, সেই লেখাগুলোই কবিতা। অর্থাৎ আমরা যে দেখি আসলে এরকম দেখতে পাবা যে লাইনগুলো এরকম সেম হয়, পঙ্গক্তিগুলো সেম হয়, ঠিক আছে, সাইজগুলো সেম হয় আর কি, সেটাই বলছে যে কবিতা। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছা করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। আরেকটা কথা বলছে কবিতা তাইলে কি, যেটা আসলে যে কবিতা পড়লে অনেক সময় আমাদের মন নেচে ওঠে না, আমাদের মনে একটা আবেগ সৃষ্টি হয়, অনেক সময় গান গেয়ে ওঠে মন, তাই না? এবং অনেক ধরনের মানে স্বপ্ন আমাদের মনের মধ্যে উকি মারে, এটাই আসলে কবিতা। যা পড়লে দুই তিনবার পড়লে আর ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে তাই কবিতা। অর্থাৎ কবিতা কিন্তু আমাদের মনের ভেতর কী করতে থাকে, অনেকক্ষণ স্থায়িত্ব অর্জন করে, এবং যা আমরা মূলত কবিতা পড়ে মনের মধ্যে অনেক ধরনের স্বপ্ন আশা সঞ্চার করি। কবিতা কারা লেখেন? কবিরা কবিতা লেখেন, ঠিক আছে। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা একটি ঘুড়ি বানাতে চায়। সো দেখো, ঘুড়ি বানানোর জন্যে উপমার দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। মৌলি একটি পুতুল বানাতে চায়, তার দরকার হলদের টুকরো কাপড়, সুতো, তিনটা লাল বোতাম, দুটো সবুজ কাঁটা, একটু তুলো। তেমনই কবিতা বানাতে হইলেও জিনিস চাই। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। অর্থাৎ কবিতার জন্য কি দরকার বলো তো? শব্দ দরকার, শব্দের পর শব্দ দরকার। পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ, এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। তার মানে আমরা এখান থেকে কোশ্চেনের অ্যান্সার পাইলাম যে কবিতা লেখার জন্য কি দরকার হয়? শব্দ। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, তাই না? তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে, কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য, যে শব্দকে ভালোবেসে খুব, শব্দকে আদর করে করে যে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। তাহলে কে কবি হইতে পারে? যে হচ্ছে শব্দকে ভালোবাসে। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলে, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তাহলে গোলাপের মতো কথা বলে আর কিসের মতো স্বপ্ন দেখে? চাঁদের মতো। তুমিও গোলাপের মতো সুন্দর করে কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও। তোমার যদি শব্দের জন্যে আদর ভালোবাসা না থাকে, তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। সো অর্থাৎ তোমাকে কবিতা বানাতে হইলে অবশ্যই শব্দের প্রতি ভালোবাসা থাকতে হবে, তাই তো? এরপর বলছে, তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা, বানাতে চাও নূপুরের শব্দের মতো ছড়া? যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা। অর্থাৎ শব্দ ছাড়া কবিতা বানানোই যায় না, তাই বলছে শব্দ থেকে কবিতা। খেলতে হবে শব্দের খেলা। কিসের খেলা? শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেসব শব্দকে। কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে, তোমাকে চিনতে হবে শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলো শরীর থেকে সুর বেরোচ্ছে, কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর, আবার কোনো শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনোটিতে বেহাল সুর। শব্দ দিয়ে কিন্তু দুনিয়া জয় করা যায়, তাই না? সেটাই কবি বুঝাইতে চেয়েছেন, লেখক বুঝাইতে চেয়েছেন। কোনো কোনো শব্দ থেকে তোমার পায়ের নুপুরের মতো বাজে, তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো শরীর থেকে সুগন্ধ বেরোয়, ঠিক আছে। সো কোনোটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনোটির গা থেকে ভেসে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনোটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস। অর্থাৎ শব্দে যে মাধুর্যতা আছে, শব্দ যে রঙিন করতে পারে সকল কিছু, সেটাই আসলে বুঝাইছে শব্দের শক্তি।
তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। তার মানে কবি হওয়ার জন্য এই ধরনের চিন্তাধারা থাকা লাগবে, শব্দকে ভালোবাসা লাগবে, শব্দের অন্তর্নিহিত অর্থগুলা বুঝতে হবে। কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকমের কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথাই বলেন, তাই না, শব্দ দিয়ে। কিন্তু সব সময় তারা কথা বলেন শব্দে, শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানা রকম শব্দ, বারবার এই কথাটা বলতেছে। তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা, কিন্তু কিভাবে বলা যায় সেই কথা। কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি, রাইট? কবিতায় কিন্তু আমরা অনেক কিছু বলি। কখনো বলতে পারি ঘর ফুটানো হাসির কথা, বলতে পারি টকবকে রাগের কথা, বলতে পারি খুব চমৎকার ভালো কথা, কখনো বাজাতে পারি নাচের শব্দ। সব কিন্তু শব্দ দিয়েই, ঠিক আছে? আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। কিন্তু সব সময়ই মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে, অর্থাৎ শব্দটা যেন পুরাতন না হয়, যেন নতুন আঙ্গিকে আসে। যা একবার কেউ বলে গেছে, যে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে না, তাহলে তো সেম কবিতা হয়ে গেল। সে ছবি আঁকা যাবে না। আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। কিসের মাধ্যমে আঁকতে হবে? ছন্দে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ। কি জানতে হবে? ছন্দ। আর থাকতে হবে স্বপ্ন, অর্থাৎ ইমাজিং ক্ষমতা অনেক বেশি থাকতে হবে। যেই স্বপ্ন যদি তোমার অনেক বেশি থাকে, তুমি শব্দ বসিয়ে বসিয়ে কী করতে পারবে? তুমি কবিতা তৈরি করতে পারবে। চোখে স্বপ্ন নেই, সে কবি হতে পারে না। স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। তারপর কি বলছে দেখো, একটু খেয়াল করো। যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা, যে কোনো বিষয় নিয়ে। বাড়ির পাশের গলিটা, দূরের ধান ক্ষেতটা, পোষা বেড়ালটা বা পুতুলকে নিয়ে কবিতা লেখা যায়। যদি মনে স্বপ্ন থাকে, রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায়। যদি স্বপ্ন থাকে, স্বপ্ন থাকলে তুমি যে কোনো কিছু নিয়ে কবিতা লিখতে পারবা। আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায়, যদি স্বপ্ন থাকে। এরপরে খেয়াল করো কি বলছে। এবারে একটা কবিতা লেখা যাক। কবিতাটির নাম দিচ্ছি দোকানি। রাস্তার মোড়ের দোকানদারকে আমি চিনি। সে বিক্রি করে সাদা দুধ, খয়েরি চকোলেট, লাল পুতুল, সবুজ পান। তারপর কি বলছে, এইসব জিনিস আমরা কিনে খাই, দোকানিকে চকচকে টাকা দিই। আর জিনিসপত্র বিক্রি থেকে দেখে মাথায় আমার একটা ভাব এলো। ভাবটা হলো, আমি একটা দোকান খুলেছি 2 দিন ধরে, কিন্তু সেই দোকানে দুধ, চকলেট, পান বিক্রি হয় না। সো দেখো, বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ বেচে না, যা কেউ কেনে না। শুধু স্বপ্নই সেসব জিনিস বেচা কেনা চলে। ভাবটা মাথায় এলো, সঙ্গে শব্দ এলো, আর ছন্দ এলো। প্রথমেই লিখলাম, 2 দিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। অর্থাৎ দেখো, এই দোকান দিয়েই চিন্তা করে সে একটা কবিতা কিন্তু লিখে ফেললো। কথাটার চমক দেয় সবার আগে। চকচকে চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান, বিক্রির ব্যাপারটা বেশ নতুন। অর্থাৎ তুমি এই যে লেখক বলছে যে তুমি যেই কবিতা তৈরি করবা সেটা যেন পূর্বে কেউ তৈরি করে না যায়, এরকমভাবে কবিতা তৈরি করতে হবে। সারা পৃথিবী খুঁজে এমন দোকান পাওয়া যাবে না, ছন্দটাও বেশ দুলে দুলে আসছে। এই 3টি পঙ্ক্তি পড়ার সাথে সাথে শব্দ, ছন্দ, কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় চোখে আর মনে, তাই না? যখনই কবিতাটা পড়লাম তখনই কিন্তু একটা ইমাজিং মানে ক্ষমতা এরকম হইলো যে আমি চিন্তাটা করতে পারলাম যে আসলে আমার কি চকচকে খুব চাঁদের আলো চিন্তা করতে পারলাম, টুকটুকে লাল পাখির গান আমরা কিন্তু চিন্তা করতে পারলাম। আরও এগিয়ে দেখলাম, বিক্রি করছি চাপার গন্ধ, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। তো এটাও আরও কিছু লাইন তিনি লিখলেন। সো এরপরে কি বলছে দেখো, এখানে ছন্দ মিল আরও মধুর, বিক্রির জিনিসগুলো আগের মতোই চমকপ্রদ, তবে এখানে স্বপ্ন আরও বেড়েছে, ছবি আরও রঙিন। চাপার গন্ধ পাওয়া গেল এবং বেজে উঠল স্বপ্নে দেখা নাচের ছন্দের নূপুর। এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না। এমন নাচ নাচতে পারে না কেউই। গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল। মেয়েটির মুখ হয়ে উঠল গোলাপ, আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ। স্বপ্ন জড়ো হলো চোখের সামনে। সো বেসিক্যালি আসলে কবিতার লাইনগুলো কিন্তু উপমা দিয়ে বোঝানো হয়। সো সেই জিনিসটাই বুঝাইছে। কবিতাটিকে আমি আর লিখতে চাই না, ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। কবিতা লিখতে হলেই নতুন শব্দ ভাবতে হবে।
আর সেই কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাকে। তারপর কি বলছে দেখো, বলছে তোমরা এখন ছোট, এই ছোট থাকার সময় বেশ সুন্দর। বারবার আমরা ছোট সময়ের কথা মনে পড়ে। আমি দেখতে পাই আমি দাঁড়িয়ে আছি পুকুরের পাড়ে, একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ঢুকে গেল পানিতে। দেখতে পাই শাপলা ফুটছে, পানি লাল হয়ে গেছে, একটা চড়ুই উড়ে গেল, তার ঠোঁটে চিকন একটা কুটো। এসব আমাকে কবিতা লিখতে বলে। অর্থাৎ কবিরা কি হয়, প্রকৃতির যেই রূপই কিন্তু দেখে সেই রূপ নিয়েই কিন্তু আসলে কবিতা লিখে ফেলে। তোমরা এখন ছোট, এই বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে, যত পারো দেখো, দেখো দেখো এবং দেখো। বুকের মধ্যে মনের মধ্যে ছবি জমা, রং জমাও, সুর জমাও। বড় হলে এই ছবি, সুর, রং তোমাকে খুব উপকার করবে। খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত? ছোট বয়সেই উচিত কবিতা পড়া, পড়া এবং পড়া। অর্থাৎ ছোট বয়সে কবিতা পড়বা, তাইলে বড় বয়সে তুমি কবিতা লিখতে পারবা। চারদিকে ছবি দেখা, দেখা এবং দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ, শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে, শব্দ, ছন্দ, ছবি, সুর, রং সব দল বেঁধে আসবে তোমার কাছে, বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও। অর্থাৎ যখন ম্যাচুরিটিটা আসবে, তখন তোমার ওই ছোটোবেলার দেখা বিভিন্ন রূপ, বৈচিত্র্য, প্রকৃতি এবং শব্দগুলো তোমাকে কবিতা লিখতে বাধ্য করবে। তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ, ছন্দ, ছবি, সুর, রং মিলিয়ে বানাবে নতুন জিনিস, এক নতুন জিনিস যার নাম কবিতা। সো কবিতা কীভাবে লিখতে হয় আসলে বেসিক্যালি সেই বিষয়টাই আমাদের শিক্ষা দিল, অর্থাৎ সৃষ্টিশীল মানে হতে অনুপ্রাণিত করা আর কি। তো এই পার্টটা আমরা দেখি সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মতে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন, তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনার খেলা আর খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, সুর, বর্ণ ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন এবং জানেন শব্দের এইসব মায়াবী রূপ, তাই তারা লিখতে পারে কবিতা। অনেক বিষয় নিয়েই কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি লিখতে পারেন না কবিতা। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোর পড়তে হবে কবিতার পর কবিতা। দু চোখ মেলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতার রূপ ও তার রচনা কৌশল মানে বর্তমান রচনার উপজীব্য। সো লেখক পরিচিতিটা পড়বা, লেখক পরিচিতি পড়ে দেখবা উপন্যাস কোনটা লিখছে, 56,000 বর্গমাইল গল্প লিখছে, জাদুকরের গল্প, ঠিক আছে। তারপরে হুমায়ুন আজাদ আর কি লিখেছেন, লাল নীল দীপাবলি, কত নদী সরোবর। তারপরে দেখো এখানে কিন্তু প্রবন্ধ এই দুটা লিখেছিলেন, কাব্য লিখেছেন অলৌকিক স্টিমার, চলচিতাবাগ, সব কিছু নষ্টদের অধিকারে। তারপর হচ্ছে কাফনে মোড়া, অশ্রুবিন্দু। এবং 2004 সালে তিনি মৃত্যুবরণ করেন। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনীর যে সৃজনশীল রয়েছে সেই সৃজনশীলটি দিয়ে দিব। মাহফুজা চমৎকার কবিতা লেখেন, এই সৃজনশীলটি নেক্সট ক্লাসে ঠিক এটার পরেই তোমরা পেয়ে যাবা। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অতি শীঘ্রই। আসসালামু আলাইকুম।